আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 3 রাত 4 দিনে মেঘালয় ঘোরার সম্পূর্ণ ট্যুর প্ল্যান। কোথায় যাবেন, কি কি দেখবেন, কোনটার খরচ কত, এই সমস্ত ডিটেল তথ্য নিয়ে এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা। তাই ভিডিওটা একটু লম্বা হলেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটা দেখলে আপনি মেঘালয় ভ্রমণ সম্বন্ধে বিস্তারিত তথ্য পেতে পারেন। কলকাতা এয়ারপোর্ট থেকে ইন্ডিগোর ফ্লাইট ধরে সোজা যাব গুয়াহাটি, তারপর গুয়াহাটি থেকে গাড়ি করে যাব শিলং। আজকের এটাই প্ল্যান। কলকাতা এয়ারপোর্ট থেকে গুয়াহাটির প্রচুর ফ্লাইট চলে। আপনি যদি একটু আগে থেকে বুকিং করেন তাহলে খুব চিপ রেটে প্রায় 2,500 থেকে 3,000-এর মধ্যে ফ্লাইটের টিকিট পেয়ে যাবেন। পৌঁছে গেছি গুয়াহাটি এয়ারপোর্টে। এবার এখান থেকে ব্যাগেজ কালেক্ট করব। ব্যাগেজ কালেক্ট করে আমার গাড়িকে ফোন করব, হয়তো বাইরেই ওয়েট করছে। তারপর এখান থেকে রওনা হয়ে যাব। যত তাড়াতাড়ি রওনা হয়ে যাব ততটাই ভালো। রাস্তায় লাঞ্চটা সেরে নেব, তারপর পৌঁছে যাব শিলং। আর আজকে আমার স্টে শিলংয়ে। তো আমি চলে এসেছি আমার গাড়ির সামনে। ঠিক এয়ারপোর্টের বাইরেই আমার গাড়ি ওয়েট করছিল। একটা টয়োটা ইটিওস কার দিয়েছে। তো আমি এবার যাব শিলংয়ে। এই হচ্ছে আমার গাড়ি। এইমাত্র আমি বর্ডার ক্রস করে গেলাম আর ঢুকে গেলাম মেঘালয়তে। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে শিলংয়ের ডিস্টেন্স হলো 120 কিলোমিটার। যেতে সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা মতো। মেঘালয় রাজ্যের রাজধানী শিলং সমুদ্রপৃষ্ঠ থেকে 4,990 ফুট উপরে অবস্থিত। মেঘালয় প্রধানত 3টি পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত: খাসি হিলস, জয়ন্তিয়া হিলস এবং গারো হিলস। আমার মেঘালয় সফরে আমি প্রধানত খাসি হিলস এবং জয়ন্তিয়া হিলসে বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখব। তো মোটামুটি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আমি রওনা হয়ে গেছি। তো এখন 1:30 বাজে। আমার ড্রাইভার একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করালো। এটা হচ্ছে সর্দারজি দা ধাবা। তো এখানে আজকের লাঞ্চটা সেরে নেব। এখানে মোটামুটি চিকেন, মাটন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। তো চিকেন আর রাইস নিয়ে নেব। লাঞ্চ সারার পর এখান থেকে আবার রওনা হয়ে যাব শিলংয়ের উদ্দেশ্যে। গুয়াহাটি ছেড়ে যতই শিলংয়ের দিকে এগোতে থাকলাম ততই রাস্তার দুপাশে সবুজ আর প্রাকৃতিক শোভা বাড়তে লাগলো। শিলংয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই মসৃণ। যতগুলি পাহাড়ি পথে আমি এখনো পর্যন্ত ট্রাভেল করেছি তার মধ্যে বলতে গেলে এটা সব থেকে স্মুথ জার্নি ছিল। গুয়াহাটি এয়ারপোর্ট বা গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে শিলংয়ের প্রাইভেট কারের ভাড়া হলো 2,200 থেকে 2,500 টাকার মধ্যে। এছাড়াও গুয়াহাটি থেকে শিলং অবধি বাস চলাচল করে। তো শিলং যাওয়ার পথে রাস্তায় ছিল উমিয়াম লেক। তো আমি নেমে পড়লাম আর চলে এলাম উমিয়াম লেকের ধারে। আমি আপনাদের দেখাচ্ছি উমিয়াম লেকটা একদম আমার সামনে। গাড়ি করে আরেকটু উপরে চলে এলাম আর এখান থেকে উমিয়াম লেকের যে ভিউটা সেটা অসাম, দারুণ। এই দেখুন, উমিয়াম লেক গুয়াহাটি থেকে শিলং যাওয়ার রাস্তাতেই পড়ে এবং এই লেকটি শিলংয়ের যে লোকাল সাইট সিন তাতেও দেখানো হয়। উমিয়াম লেক দেখে গাড়িতে চেপে আবার রওনা হয়ে গেলাম শিলংয়ে আমার হোমস্টের উদ্দেশ্যে। উমিয়াম লেক থেকে শিলংয়ের দূরত্ব 20 কিলোমিটার মতো। এসে গেছি আমার হোমস্টেতে। এটা হচ্ছে আমার হোমস্টে। আমি 3 দিনের জন্য এই কটেজটা বুক করেছি। তো এটার ভাড়া আমার পড়েছে 2,400 টাকা পার নাইট। তো টোটাল পড়েছে 8,000 টাকা উইথ ট্যাক্স। তো এখানে কিন্তু ব্রেকফাস্টও ইনক্লুড আছে। বিকালই হোমস্টেতে পৌঁছে গেছিলাম। হোমস্টেতে পৌঁছে কিছুটা সময় বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম
মার্কেটে। সোজা একটা ট্যাক্সি ধরে চলে এলাম পুলিশ বাজারে। আমার হোমস্টে থেকে পুলিশ বাজারের ডিস্টেন্স মাত্র 3 কিলোমিটার ছিল। সময়টা ছিল ক্রিসমাসের সময়, তাই পুলিশ বাজার খুব দারুণ করে সাজানো হয়েছিল, আর এখানে লোকজনের জমায়েত ছিল প্রচুর। বেশ কিছুক্ষণ সময় আমি পুলিশ বাজারে ঘুরে বেরিয়ে তারপর রাতে ডিনার করে আবার আমার হোমস্টেতে ফিরে গেছিলাম। পুলিশ বাজার হলো শিলংয়ের সবথেকে বড় মার্কেট প্লেস এবং সেন্টার অফ অ্যাট্রাকশন। আপনি যদি পুলিশ বাজারের কাছাকাছি থাকেন তবে কিন্তু সমস্ত কিছু খুব ইজিলি অ্যাভেলেবেল হবে, যেরকম হোটেল, রেস্টুরেন্ট। এখানে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে, তবে পুলিশ বাজারের একদম কাছাকাছি হোটেলগুলির রেট একটু বেশি। তো আজকে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। এখন সকাল 7টা বাজে। আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম, এখান থেকে ব্রেকফাস্টও প্রোভাইড করলো। তো স্যান্ডউইচ আর কলা ব্রেকফাস্ট খেয়ে আমি জামা কাপড় পরে রেডি, আমার গাড়িও এসে গেছে। আজকে আমি যাচ্ছি দাউকি দেখতে। আজকে যাব দাউকি, মাউলিনং ভিলেজ, আর মাউলিনং ভিলেজে একটা রুট ব্রিজ আছে, সেখানেও যাব। তো চলুন দেখা যাক, আজকের দিনটা দারুণ এনজয়েবল হবে। শিলং থেকে দাউকির ডিস্টেন্স হচ্ছে 79 কিলোমিটার। সময় লাগবে প্রায় 3 ঘন্টা মতো। আজকের এই ট্রিপটাতে আমার গাড়ি ভাড়া পড়ছে 4,500 টাকা। চলে এসেছি দাউকি রিভারের সামনে। এখানে কিন্তু বেশ গরম, তাই জন্য কিন্তু আমি আমার যে জ্যাকেটটা সেটা খুলে রাখলাম। যথেষ্ট গরম লাগছিল, আর এখানে নিচে এই হুডিটা পরে নিলাম। তো এটা কিন্তু অনেকটা কম গরম, তো এটা ঠিকঠাক আছে এই ওয়েদারে। তো এই সামনেই হচ্ছে দাউকি রিভার। তো পৌঁছে গেছি দাউকি রিভারের টিকিট কাউন্টারে। এখান থেকে টিকিট কাটতে হবে বোটের। দাউকি রিভারের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটার নাম হচ্ছে উমগট রিভার। এটাকে বলা হয় এশিয়াস ক্লিনেস্ট রিভার। আর জল দেখুন এত স্বচ্ছ, বোটগুলো যে চলছে মনে হচ্ছে যেন হাওয়ায় ভাসছে। নিচে পুরো দেখা যাচ্ছে নিচ পর্যন্ত। যেখান থেকে বোটে উঠলাম তার ডান দিকে কিছুটা গেলেই হচ্ছে বাংলাদেশ বর্ডার। প্রথমে আমার নৌকাটা আমায় নিয়ে গেল বাংলাদেশ বর্ডারে। দেখুন একদম বাংলাদেশের বর্ডারে চলে এসেছি। এই আমি ইন্ডিয়ার একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি, আর সামনে বাংলাদেশের লোকজন দেখছি। এটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার শেষ প্রান্ত, আর এই হচ্ছে বাংলাদেশ। জলটা দেখুন কি ক্লিয়ার ওয়াটার। নিচে যে পাথরগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, একেবারে স্পষ্ট। এই সামনে একটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডটাতে গিয়ে 15 মিনিট টাইম স্পেন্ড করব, তারপর আবার বোটে চড়ে যাব। তো এই দুরকম যে প্যাকেজ রয়েছে, একটা হচ্ছে 45 মিনিটের, একটা হচ্ছে 1 ঘন্টার। তো 45 মিনিটে 800 টাকা, আর 1 ঘন্টার হচ্ছে 1000 টাকা। তো আমি 1 ঘন্টার প্যাকেজটা নিয়েছি। 1 ঘন্টার প্যাকেজে কিন্তু এই আইল্যান্ডে আপনি নামতে পারবেন, কিন্তু 45 মিনিটের প্যাকেজে কিন্তু নামতে পারবেন না। এই দেখুন সামনে, এই হচ্ছে আইল্যান্ড। স্যার 45 মিনিট। পৌঁছে গেলাম আইল্যান্ডে। আইল্যান্ডে 15 থেকে 20 মিনিট ঘুরে বেড়ালাম। একটা বাঁশের ব্রিজে উঠে উমগট রিভারের খরস্রোতা রূপ দেখলাম। এই খরস্রোতা নদীটা সামনে গিয়ে একেবারে শান্ত হয়ে গেছে। সারি সারি নৌকা তখন আইল্যান্ডের দিকে আসছে।
আর আমি আইল্যান্ডে আমার টাইম স্পেন্ড করে ফিরে যাচ্ছি পাড়ের দিকে। চারদিকের অপরূপ প্রাকৃতিক শোভা দেখতে দেখতে চলেছি এশিয়ার সব থেকে পরিষ্কার নদীর ওপর দিয়ে। এই দাউকি নদীর ওপর একটি সাসপেনশন ব্রিজ রয়েছে, যেটি সামনে দেখা যাচ্ছে। এটিকে বলা হয় দাউকি ব্রিজ। তো আমার দাউকি ভ্রমণ এখানেই শেষ। এসে গেছি পারে, এবার নামবো। দাউকি থেকে মাউলিলং যেতে টাইম লাগবে 1 ঘন্টা। তো আজকে মাউলিলং এ গিয়েই আমি আমার লাঞ্চটা করব, এশিয়াস ক্লিনেস্ট ভিলেজে লাঞ্চ। মাউলিলং গ্রামে একটা রুট ব্রিজ রয়েছে, তো এখান থেকে প্রথমে যাচ্ছি রুট ব্রিজে। রুট ব্রিজটা দেখার পর তারপর ভিলেজে এন্ট্রি করব। আমি চলে এসেছি রুট ব্রিজ দেখতে। এখান থেকে রুট ব্রিজ দেখতে যাব, রুট ব্রিজ দেখে আবার এখানে ফিরে আসব, তারপর এখান থেকে যাব মাউলিলং ভিলেজ। এখান থেকে রুট ব্রিজ যাওয়ার টিকিট কেটে নিলাম। টিকিট হচ্ছে 40 টাকা করে, আর ক্যামেরার জন্য 20 টাকা। চলে এসেছি, এই হচ্ছে রুট ব্রিজ। এবার রুট ব্রিজে উঠবো, আর সামনে থেকেও আপনাদের দেখাবো রুট ব্রিজটা। দারুণ, কিন্তু একদম লিভিং রুট ব্রিজ, মানে গাছগুলো একদম জীবন্ত গাছ, তার রুট থেকে এই ব্রিজটা তৈরি হয়েছে। রুট ব্রিজ পার হয়ে এবার নিচে চলে এসেছি। সামনে থেকে এবার ব্রিজটাকে দেখাই। এখানে কিন্তু আরেকটা ডবল ডেকার রুট ব্রিজ আছে, ওটা যেতে গেলে কিন্তু আপনাকে পুরো একটা দিন স্পেন্ড করতে হবে। মানে ওখানে কিন্তু ট্রেকিং করে যেতে হয়, 2 ঘন্টা আপনাকে যেতে হবে, রুট ব্রিজ দেখে আবার ফিরতে হবে। তো প্রায় একটা দিন সময় আপনাকে শুধু দিতে হবে রুট ব্রিজ দেখার জন্য। ওটা ডবল ডেকার রুট ব্রিজ। আর এটা হচ্ছে মাউলিলং ভিলেজে, এটা হচ্ছে সিঙ্গেল রুট ব্রিজ, মানে এটা ডবল ডেকার না, একটাই রুট ব্রিজ। আমার সামনে এই দেখুন। মেঘালয়ের রুট ব্রিজ কিন্তু পৃথিবী বিখ্যাত, এবং মেঘালয়ের এই রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের টেন্টেটিভ লিস্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। মেঘালয়ের খাসি এবং জয়ন্তিয়া হিলসে প্রায় 100টিরও বেশি লিভিং রুট ব্রিজের সন্ধান পাওয়া গেছে। রুট ব্রিজগুলি মূলত রাবার গাছের শিকড় দিয়ে তৈরি করা হতো। আজ থেকে প্রায় 200 বছর আগে এই রকম পদ্ধতিতে ব্রিজ তৈরি করার প্রথা চালু হয়। এই রুট ব্রিজগুলি কিন্তু যথেষ্ট মজবুত এবং একবার তৈরি হলে প্রায় 500 বছর অবধি সাস্টেন করে। ₹100। তো মাউলিলং ভিলেজে এন্ট্রি করে গেলাম। এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা। এই হচ্ছে মাউলিলং ভিলেজের এন্ট্রি পয়েন্ট। এবার ভেতরে ঢুকবো। দেখুন, ওয়েলকাম টু মাউলিলং, গডস ওন গার্ডেন, ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন, আর রাস্তার দুপাশে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। এই দেখুন কি সুন্দর ফুলগুলো।
আমি এখন আছি এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ মাওলিন লংয়ে, আর আপনাদেরও দেখাচ্ছি। এ দেখুন, এখানে একটা গাছ বাড়ি করা রয়েছে, এখানে কিন্তু ওঠা যায়। এখানে কিন্তু রাস্তার দুধারে ডাস্টবিন রাখা রয়েছে। এখানে কিন্তু রাস্তাতে একটুও ময়লা নেই, আর যা ময়লা সব কিন্তু এখানে ডাস্টবিনেই ফেলতে হবে। এই দেখুন, রাস্তার দুপাশেই কিন্তু এরকম ডাস্টবিন রাখা। এই দেখুন আরেকটা ডাস্টবিন। আর রাস্তার দুধারে কত গাছপালা দেখুন, সুন্দর করে সাজানো পুরো গ্রামটা। আমাদের পুরো দেশটাকে যদি এরকম পরিষ্কার রাখতে পারতাম তবে কি ভালোই না হতো। তবে সেটা সম্ভব না হলেও অ্যাটলিস্ট একটা গ্রাম, যেটা এই মাওলিন লং গ্রাম, এটা কিন্তু আমাদের গর্ব। এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ ভারতবর্ষেই অবস্থিত। আজকে আমি যাচ্ছি চেরাপুঞ্জি সাইট সিন করতে। তো চেরাপুঞ্জিতে যত দেখার জায়গা আছে সব আজকে কভার করব, যতটা ম্যাক্সিমাম সম্ভব কভার করার চেষ্টা করব। গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আজকের এই সফরে আমার গাড়ি ভাড়া পড়েছিল ৩,৫০০ টাকা। কিছু দূর যেতেই পৌঁছে গেলাম ফার্স্ট স্পট মকডক ডিমপেপ ভ্যালি। হাওয়া বইছে আর প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এই সামনে ভ্যালিতে নামার জায়গাটা রয়েছে, সামনে একটা গেট রয়েছে, ওখান দিয়ে সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এ দেখুন দিওয়ান সিং সিএম ভিউ পয়েন্ট, ডিমপেপ সোহরা। এখান থেকে ভ্যালির ভিউটা সত্যিই সুন্দর। পুরো দুই পাশে ভ্যালি আর মাঝখান দিয়ে নদী বয়ে গেছে মনে হচ্ছে। ওপর থেকে ঠিক বয়ে যাচ্ছে না, ওয়াটারফলস যখন আছে তখন ওয়াটারফলসের জল ওই মাঝখান দিয়ে বয়ে গেছে আর কি। এই দেখুন ভ্যালিটা কি সুন্দর ভ্যালি। এই হচ্ছে ওয়াটারফলস। গার্ডেন অফ কেভসে। এখান থেকে আর 5 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 5 কিলোমিটার পরেই পৌঁছে যাব গার্ডেন অফ কেভসে। তো আমি পৌঁছে গেছি গার্ডেন অফ কেভসে। এই হচ্ছে গার্ডেন অফ কেভসের এন্ট্রান্স গেট, সামনে হচ্ছে টিকিট কাউন্টার। This way? 2 spots are there. First open cave, second small waterfall. You have to go around and come out that side. Okay. Total 11 spots. 11 spots are there here. তো এখানে বলছে টোটাল 11টা স্পট আছে এই গার্ডেন অফ কেভের মধ্যে। তো ফার্স্ট স্পট হচ্ছে এটা, প্যালং সিএম। তো এই হচ্ছে প্যালং সিএম। এই দেখুন গুহার মতন করা, গুহা ঠিক বলবো না, পাথর কেটে রাস্তা বানানো। দেখুন এখানে একটা ছোট্ট ওয়াটারফল।
পাহাড়ের পাথরের ওপর দুটো হোল দেখা যাচ্ছে, এটা হচ্ছে কমব্যাট শেলের মতো শেপের, তো এটা ন্যাচারালি ক্রিয়েট হয়েছে আর কি। তো এটা হচ্ছে থার্ড পয়েন্ট। এরপর একে একে আমি ঘুরে দেখলাম বাকি স্পটগুলি। এই গার্ডেন অফ কেভের মধ্যে ছোট ছোট টোটাল 11খানা স্পট রয়েছে। সবকটা স্পট ঘুরে দেখতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। বাকি স্পটগুলির তুলনায় গার্ডেন অফ কেভের এন্ট্রি ফিটা একটু বেশি, 100 টাকা এন্ট্রি ফি, আর আমার গোপ্রোর জন্য নিয়েছিল আরো 100 টাকা। এবার চলে এসেছি ওয়াকাবা ওয়াটারফলস। ওয়াকাবা ওয়াটারফলস দেখতেও কিন্তু অনেকটা নিচে নামতে হবে। এখানে সবকটা ওয়াটারফলসই কিন্তু দেখতে অনেকটাই কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামতে হচ্ছে। নামতে তো খুব একটা কষ্ট হচ্ছে না, আর ওঠার সময় কিন্তু দারুণ কষ্ট হচ্ছে, কারণ অনেকটা সিঁড়ি, প্রায় 200-300 সিঁড়ি নিচে নেমে তারপরে কিন্তু ওয়াটারফলস দেখতে হচ্ছে। এবার যাচ্ছি ওয়াকাবা ওয়াটারফলস। এই আমি চলে এসেছি ওয়াকাবা ওয়াটারফলসের সামনে। এই দেখুন, এই হচ্ছে ওয়াকাবা ওয়াটারফলস। চলে এসেছি আমার নেক্সট ডেস্টিনেশন আরওয়া কেভ। এই দেখুন ওয়ে টু কেভ, এই হচ্ছে কেভে ঢোকার রাস্তা। চলুন এবার কেভের মধ্যে ঢোকা যাক। আরওয়া কেভ দেখে বেরিয়ে এলাম। প্রায় অনেকটা লম্বা কেভ, ভেতরে কিন্তু প্রায় 10 মিনিট ধরে হাঁটলাম। তারপর এখন আবার হেঁটে হেঁটে এই লম্বা রাস্তা ধরে যাব পার্কিংয়ে, যেখানে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। চলে এসেছি নকালিকাই ফলস দেখতে। এই নকালিকাই ফলসটা কিন্তু এখানকার সব থেকে উঁচু ফলস, আর এই ফলসে যাব। এইখানে গাড়ি পার্কিং হলো, আর এখানে দেখুন বেশ কিছু সুভিনিয়ার শপ রয়েছে। চলে এসেছি নকালিকাই ফলসের সামনে। এই দেখুন, চলে এসেছি ইকো পার্কে। এখানে টিকিট হচ্ছে 20 টাকা করে। এই ইকো পার্কের সামনে একটা পার্ক রয়েছে, যেখানে বাচ্চারা দোলনা, স্লিপ এসব চড়ছে, আর এই পার্ক থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর। চলুন দেখাই। এই হলো চেরাপুঞ্জির ইকো পার্ক, আর এখান থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর। তো এবার চলে এসেছি 7 সিস্টার ওয়াটারফলস।
এখানে 7টা ওয়াটারফলস পরপর কিন্তু পাহাড়ের গা দিয়ে নামে, কিন্তু এখন কিন্তু বেশি জল নেই যেহেতু শীতকাল, তার জন্য কিন্তু সব ফলসগুলো ভালো করে দেখা যাবে না। বর্ষাকালে আসলে কিন্তু স্পষ্টভাবে 7টা ফলস দেখা যাবে। এই দেখুন পাহাড়ের গা বেয়ে এখন একটা ফলস দেখা যাচ্ছে, একটা না 2টো ফলস দেখা যাচ্ছে, বাকিগুলো কিন্তু অত ভালো করে বোঝা যাচ্ছে না। আমি চলে এসেছি মৌসমাই কেভে। এখানে পার্কিং এ নিল 30 টাকা। এবার ভেতরে এন্ট্রি করব। এন্ট্রি টিকিট ভেতরে গিয়ে কাটতে হবে। চলে এসেছি কেবের মুখে, এবার কেবের ভেতরে এন্ট্রি করব। এখানে কিন্তু আর খুব বেশি রাস্তা নেই, জাস্ট সিঁড়ি দিয়ে উঠেই কেবটা। এই কেভের সামনের রাস্তাটা কিন্তু একদম সহজ, এখান থেকে কিন্তু ক্রল করে যেতে হবে। কেভে একদিক দিয়ে ঢুকেছিলাম আর আরেক দিক দিয়ে বেরিয়ে এলাম। চেরাপুঞ্জিতে আপনারা কোন কোন স্পট ভিজিট করবেন তার একটা লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনাদের সুবিধার্থে আপনারা ভিডিওটা পজ করে একবার ভালো করে দেখে নিন। 3 দিন হলো আমি শিলং থেকে চেরাপুঞ্জি, দাউকি এই সমস্ত ঘুরে দেখছি, আর আজকে আমার ট্যুরের লাস্ট দিন। আজকে আমি যাব শিলং সিটি ট্যুর করতে। তো আজকে আমার গাড়ি অলরেডি চলে এসছে, এখন আমি বেরোবো শিলংয়ের সাইট সিন করতে। শিলংয়ে চার্চের একটা বিশেষ ইম্পর্টেন্স রয়েছে, কারণ মেঘালয়ের 74% লোকই কিন্তু খ্রিশ্চান। আর আজকে আমার যে শিলংয়ের সাইট সিন সেটা আমি শুরু করছি ক্যাথিড্রাল অফ মেরি থেকে। এই দেখুন সামনে বিশাল বড় চার্চ। চলে এসেছি এলিফ্যান্ট ফলসে। এলিফ্যান্ট ফলস কিন্তু শিলংয়ের সাইট সিনের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ স্পট। তো এবার যাব এলিফ্যান্ট ফলস দেখতে। এই এলিফ্যান্ট ফলসের টিকিট হচ্ছে 100 টাকা পার অ্যাডাল্ট। हेलो हेलो, आप कहाँ से आए हो? हम लोग यूपी नोएडा। नोएडा से। देख लिए फॉल्स? नहीं अभी नहीं, अभी जा रहे अच्छा। हैं। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এই সিঁড়ি দিয়ে নামছি আর একদম সিঁড়ির পাশ দিয়েই ফলসটা বইছে। এই দেখুন, এই হচ্ছে এলিফ্যান্ট ফলসের তৃতীয় এবং শেষ ধাপ। এখানে এসে কিন্তু এখানে একটা জলাশয় সৃষ্টি করেছে। এই দেখুন, আমি চলে এসেছি
মাউফলং স্যাক্রেড ফরেস্টে। এটা একটা স্যাক্রেড ফরেস্ট এখানকার খাসি সম্প্রদায়ের লোকেদের জন্য। তো ফরেস্টের মধ্যে ট্রেকিং করে যেতে হয়, এখানে একজন গাইড লাগে, গাইডের জন্য চার্জ হচ্ছে 350 টাকা। তো অলরেডি গেটের মধ্যে আমি এন্ট্রি করে একবারে টিকিট কেটে নিয়েছি। তো পার পার্সন চার্জ হচ্ছে 30 টাকা, গাইডের জন্য 350 টাকা, আর গোপ্রোর জন্য নিল 100 টাকা এক্সট্রা। তো এবার আমি ফরেস্টে এন্ট্রি করতে যাচ্ছি। এখানে বেশ কিছু লোকজন আছে আর আমাদের গাইড এখানে আমাদের এক্সপ্লেন করে দিল ফরেস্টের ব্যাপারে। তো এটা একটা স্যাক্রেড ফরেস্ট যেটা মাউফলং কিংডমের অন্তর্ভুক্ত ছিল, এবং এই ফরেস্টটা এরা খুবই স্যাক্রেড, মানে এই ফরেস্টের মধ্যে এন্ট্রি করে ঘুরে আবার ফিরে আসতে 30 মিনিট সময় লাগবে। কিন্তু এই ফরেস্ট থেকে কিন্তু কিছুই নিয়ে আসা যাবে না। যদি আপনি এই ফরেস্ট থেকে কিছু নিয়ে আসেন সেটা কিন্তু ব্যাড লাক হিসাবে গণ্য হবে, মানে আপনার জন্য ব্যাড লাক হয়ে যাবে। এবার এন্ট্রি করছি ফরেস্টের মধ্যে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রুদ্রাক্ষ গাছের সামনে। এই গাছটা হচ্ছে 3মুখী রুদ্রাক্ষ গাছ। এই গাছটা প্রায় 400 থেকে 500 বছরের পুরনো। আর এই গাছের সামনে দাঁড়িয়ে আমাদের গাইড রুদ্রাক্ষ সম্বন্ধে আমাদের বিস্তারিত সমস্ত কিছু এক্সপ্লেন করলো। এই দেখুন, এই হচ্ছে রুদ্রাক্ষ গাছ। And the trees before last year, it was given. You see that branches without a leaf. That is a Rudraksh tree. Before we get some Rudraksh fruit also there, but this year not bearing any Rudraksh. What time does it, ma'am? Of the year is it there? Medicine for cough and everything. এই জঙ্গলের মধ্যে কিন্তু এই জঙ্গলের দেবতাকে খুশি করার জন্য বলি দেওয়া হয়। বলি হয় মোষের বলি, এবং মোষের কালার হবে রেডিশ ব্ল্যাক। এবং এই বলি দেওয়ার জন্য এখানে কিন্তু শুধুমাত্র মেন অ্যালাউ, কোনো রকম ফিমেল কিন্তু ভেতরে অ্যালাউ নয়। এবং মেনও যাদের মুস্তাজ আছে তারাই অ্যালাউ, মুস্তাজ ছাড়া কিন্তু কোনো মেল ভেতরে অ্যালাউ নয়। এখানে একটা গাছ পড়ে গেছে। এই গাছটা 600-700 বছরের পুরনো ছিল। এটা কিন্তু রিসেন্টলি পড়েছে, লাস্ট ইয়ার গির গিয়া না, লাস্ট ইয়ার 9th of October এই গাছটা পড়ে গেছে। আমি দেখাচ্ছি। এটার পড়ার জন্য মেন কারণ হচ্ছে উই ধরে গেছিল গাছটার মধ্যে। খাসি সম্প্রদায়ের লোকেরা কিন্তু প্রকৃতির পুজো করে। তো এখানে এরা যে গডকে মানে সেটা হচ্ছে প্রকৃতি। দে বিলিভ দ্যাট গড ইজ দ্য ক্রিয়েটর অফ এভরিথিং। আর লাভাসা হলো এই জঙ্গলের রক্ষক, মানে গার্জেন। তো এখানে কিন্তু এই জঙ্গলকে রক্ষণাবেক্ষণ করেন লাভাসা। তাই এই জঙ্গলে আপনি যদি কোনো রকম বাজে কাজ করেন বা এখান থেকে কিছু নিয়ে যান, তাহলে কিন্তু লাভাসা আপনার ওপর রাগ করবে। এই স্যাক্রেড ফরেস্টে আসার জন্য কিন্তু শিলং থেকে 27 কিলোমিটার ড্রাইভ করে আপনাকে আসতে হবে। এটা কিন্তু শিলংয়ের লোকাল সাইট সিনের মধ্যে ইনক্লুড নয়। তার জন্য যদি এই স্যাক্রেড ফরেস্টে আপনি আসতে চান, তাহলে কিন্তু আগে থেকে ড্রাইভারের সাথে কথা বলে নেবেন, সেভাবে চার্জ ফিক্স করে নেবেন। এবার আমি চলে এসেছি আপার শিলং টি ফার্ম। দার্জিলিং যেরকম চায়ের জন্য বিখ্যাত, সেরকম মেঘালয়তেও কিন্তু কিছু চায়ের বাগান রয়েছে। তো এখানে আপার শিলং টি ফার্মে চায়ের বাগানে গিয়ে দেখবো আর আপনাদেরও দেখাবো। চলুন তাহলে। টি গার্ডেনের মধ্যে দিয়ে রাস্তা করা রয়েছে, আর রাস্তার ওপর দিয়ে আমি যাচ্ছি, আর চারিদিকে চা গাছ রয়েছে। টি গার্ডেনের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের ভালো করে। এই দেখুন, আমি এবার চলে এসেছি শিলং পিক দেখতে। তো এখানে টিকিট কাটার লাইনে দাঁড়িয়েছি। তো গাড়ি কিন্তু এই পর্যন্ত আসলো। এবার এখান থেকে টিকিট কেটে এদের আলাদা গাড়ি রয়েছে যেটা শিলং পিক পর্যন্ত নিয়ে যাবে। তো এই দেখুন টিকিট কাটার লাইন, মোটামুটি ভালোই লম্বা লাইন লেগেছে।
শিলং পিকে যাওয়ার জন্য টিকিট কস্ট হচ্ছে 50 টাকা করে পার হেড, আর গাড়ির জন্য 200 টাকা। তো এখানে টিকিটের পেছনে গাড়ির নাম্বার লিখে দিয়েছে, তো এই গাড়ির নাম্বার দেখে এখান থেকে ডাকবে, ওই নাম্বারের গাড়ি করে শিলং পিকে যেতে হবে। এ দেখুন এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, গাড়ির জন্যই ওয়েট করছে। চলে এসেছি শিলং পিকে। এই শিলং পিক থেকে কিন্তু পুরো শিলংয়ের একটা দারুণ ভিউ পাওয়া যায়। এই দেখুন এখানে লেখা রয়েছে আই লাভ শিলং পিক। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই ওয়াচ টাওয়ারে উঠে কিন্তু আরো সুন্দর ভিউ পাওয়া যাবে। তো শিলংয়ের সাইট সিইং ট্যুরে আমার নেক্সট ডেস্টিনেশন হলো ওয়ার্ডস লেক। এই দেখুন লেখা রয়েছে ওয়ার্ডস লেক, ইয়ার্স অফ কনস্ট্রাকশন 1892 to 94, মানে এটা অনেক পুরনো লেক। ওয়ার্ডস লেকে চলে এসেছি। লেকটা কিন্তু ভারী সুন্দর। এই লেকের মধ্যে বোটিং হচ্ছে, আপনি চাইলে বোটিংও করতে পারেন। আর এই লেকের ওপরে একটা খুব সুন্দর ব্রিজও রয়েছে, দেখাচ্ছি। এই দেখুন এটা হচ্ছে লেক, লেকে বোটিং হচ্ছে। আর এই দেখুন ওপরে একটা খুব সুন্দর ব্রিজ। এখন ক্রিসমাস টাইম, তাই ব্রিজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। বোটিংয়ের খরচ হলো 4 সিটার বোট, 25 মিনিটের জন্য 200 টাকা, আর 45 মিনিট চললে 250 টাকা। তো আমি এবার চলে এসেছি শিলংয়ের গলফ কোর্সে। তো এটা গলফ কোর্স হিসেবে আগে ইউজ হতো, এখন অতটা এখানে গলফ খেলা হয় না, কিন্তু গলফ কোর্স হিসেবে এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে পড়ে। তো শিলংয়ের যে লোকাল সাইট সিন ট্যুর আছে তার মধ্যে এটাও দেখানো হয়। তো চলুন দেখে আসি কিরকম গলফ কোর্সটা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিলংয়ের গলফ কোর্সে। এই গলফ কোর্সটা কিন্তু বেশ অনেকটা এলাকা জুড়ে পুরোটাই সবুজ ঘাসে ঢাকা, আর মাঝে মাঝে বড় বড় গাছ রয়েছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু বাইরে থেকে লোকজন এসে বসে রয়েছে, কেউ কেউ আত্মীয় স্বজনের সাথে এসছে, কেউ কেউ বন্ধু বান্ধবের সাথে এসছে। তো এই জায়গাতে কিন্তু বেশ কিছুটা টাইম স্পেন্ড করার জন্য বেশ ভালো জায়গা। কোয়ালিটি টাইম আপনি এখানে নিজের আত্মীয় স্বজনের সাথে এসে স্পেন্ড করতে পারেন। আমি চলে এসেছি আমার শেষ ডেস্টিনেশনে, এটা হচ্ছে উমিয়াম লেক, লোকাল লোকেরা বলে বড়াপানি। আর আমি চলে এসেছি উমিয়াম লেকের ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে। এই ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে এসেই কিন্তু আপনাকে উমিয়াম লেকে যে বোটিং হয় সেটা কিন্তু এখানেই হয়। তো যদি বোটিং করতে হয় তাহলে কিন্তু ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে আসতে হবে। বাকি ওপরে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে উমিয়াম লেকটা পুরোটা দেখা যায়, খুব সুন্দর লাগে। কিন্তু আমি চলে এসেছি ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে, আর এখান থেকে আমি বোটিং করব। এই সামনে হচ্ছে বোটিং এর টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে বোটিং এর জন্য টিকিট কাটতে হবে। তো এখানে দুরকম বোট আছে, একটা ছোট বোট যেটা হচ্ছে 472 টাকা কস্ট, যেটাতে 3টে লোক বসতে পারে, আর একটা বড় বোট যেখানে 10 জন বসতে পারে, সেটা হচ্ছে 1180 টাকা। তো আমি ছোট বোটের একটা টিকিট কেটে নিলাম, কিন্তু বেশ কিছুটা টাইম ওয়েট করতে হবে বললো। তো প্রায় 30 থেকে 40 মিনিট ওয়েট করার পর আমার টার্ন আসবে। তো আমার টিকিট নাম্বার হচ্ছে 87, তো এখন 78 চলছে, তো প্রায় আরও 30 মিনিট মতন ওয়েট করতে হবে।
এখানে পরপর এক এক করে বোট আসছে, খালি হচ্ছে, তারপর একজন করে চড়ছে। Excuse me, sir. Hello, sir. এই দেখুন, এটা হচ্ছে ছোট বোট আর এটা হচ্ছে বড় বোট। বসে পড়েছি বোটে। এটা হচ্ছে 5 মিনিটের রাইড, স্পিড বোটের রাইড। 5 মিনিট ঘুরে আবার ফেরত আসবে। তো আজকে আমার শিলং সফর এখানেই শেষ। এটাই ছিল লাস্ট পয়েন্ট। এরপর এখান থেকে আমি গুয়াহাটি রওনা হয়ে যাব। গুয়াহাটিতে আজকে রাতের জন্য হোটেল বুক করা আছে। আজ রাতে গুয়াহাটিতে স্টে করে কাল একদম সকাল সকাল আমার ফ্লাইট আছে কলকাতা ফেরত যাওয়ার জন্য। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।